জীবনযুদ্ধে হতাশ হয়ে যাওয়া একটি ছেলে বেছে নেয় আত্মহত্যার পথ। মৃত্যুর নির্ধারিত সময়ের আগেই মৃত্যুর পথ বেছে নেওয়ায় তাকে শাস্তি হিসেবে নরকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তবে নরকে পাঠানোর আগে তার আত্মাটাকে দুনিয়ায় 12 বার ভিন্ন ভিন্ন মানুষের দেহে পাঠানো হবে, যারা শীঘ্রই মরতে চলেছে। এতে সে আরও 12 বার মৃত্যুর অসহনীয় কষ্ট ভোগ করবে। তবে ছেলেটি যদি এদের মধ্যে একজনেরও মৃত্যু আটকাতে পারে, তাহলে সে ওই মানুষটার পরিচয়ে তার বাকিটা জীবনকাল দুনিয়াতে বেঁচে থাকতে পারবে। ছেলেটি কি শেষ পর্যন্ত কারো মৃত্যু আটকাতে পারবে, নাকি মৃত্যুর সাথে মজা করায় আজীবন নরকের আগুনে পুড়তে হবে? জানতে হলে আসুন শুনে আসি কোরিয়ান সিরিজ ডেথ গেমের এক্সপ্লেনেশন। চই ইয়েজে নামের ইউনিভার্সিটি পড়ুয়া একটি ছেলে তেকাং কোম্পানিতে চাকরির ইন্টারভিউর জন্য যাচ্ছিল। যদিও ইয়েজে এখনও গ্র্যাজুয়েশন কমপ্লিট করেনি, তবুও সে ফাইনাল ইন্টারভিউতে ডাক পেয়েছে। যাবার সময় ইয়েজের গার্লফ্রেন্ড জিসু তাকে ফোন করে অনুপ্রেরণা দেয়। ফোন রেখে ফুটপাত দিয়ে যাবার সময়ে হঠাৎ একটা লোক দৌড়ে যাবার সময়ে ইয়েজের সাথে ধাক্কা খায়। ইয়েজেকে ধাক্কা দেওয়া লোকটা সোজা মেইন রোডের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে পড়ে এবং একটা গাড়ি লোকটাকে সজোরে ধাক্কা দিয়ে দেয়। লোকটার আহত রক্তাক্ত দেহটা উড়ে এসে ইয়েজের সামনেই পড়ে। ঘাবড়ে যাও ইয়েজে লোকটার পাশে গিয়ে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। লোকটা ইয়েজের বাহুর কাছে স্যুট চেপে ধরে টেনে এনে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু মুখ ভর্তি রক্ত থাকায় সে কিছু বলার সুযোগ না পেয়েই মরে যায়। মৃত্যুর পরও ইয়েজের স্যুট লোকটার হাতের মুঠোতে ধরা ছিল। ইয়েজে আতঙ্কিত হয়ে থরবর করে নিজেকে ছাড়িয়ে নেয়। এই বীভৎস ঘটনার পরে ইয়েজের প্যানিক বেড়ে যায়। সে ইন্টারভিউতে গিয়েও স্বাভাবিক হতে পারে না, যার কারণে ইন্টারভিউতে মনোযোগ না থাকায় তার চাকরিটাও আর হয় না। এরপরে পরবর্তী 7 বছর তার খুব দুর্বিষহ কাটে। এই 7 বছরে সে কত শত চাকরিতে অ্যাপ্লাই করেছে তার হিসেব নেই, অথচ সে একটা চাকরিও জুটাতে পারেনি। স্টুডেন্ট লোনের টাকা শোধ করার জন্য সে যখন যে কাজ পেয়েছে তাতেই হামলে পড়েছে। এমনকি করোনাকালীন সময়েও সে টুকটাক পার্ট টাইম কাজ করে সার্ভাইভ করার চেষ্টা চালিয়ে গেছে। এভাবে 7 বছর কেটে যাবার পরে সে তেকাং কোম্পানি থেকে আবারও ইন্টারভিউর ডাক পায়। ইয়েজে এবার খুব ভালো ইন্টারভিউ দেয়। ইন্টারভিউ বোর্ডে থাকা অথরিটিরা ইয়েজের সিভি দেখেও বেশ ইমপ্রেসড হয়। এছাড়া ছোটবেলায় বাবা মারা যাবার পরেও যে ইয়েজে স্ট্রাগল করে এতদূর এসেছে, এই জন্য তার প্রতি সবার বেশ সফট কর্নার তৈরি হয়। সব মিলিয়ে ইয়েজে ধারণা করে চাকরিটা তার হয়েই যাবে। এই জন্য প্রফুল্ল মনে সে ইন্টারভিউ দিয়ে বের হয়। কিন্তু তখনই সে একটা বড় দুঃসংবাদ পায়। ইয়েজে তার জমানো সব টাকা তার এক বন্ধু হিউনসুর ব্যবসায় ইনভেস্ট করেছিল, কিন্তু হিউনসু ইয়েজের টাকা মেরে পালিয়ে গেছে। নিউজ পাওয়া মাত্রই ইয়েজে ছুটে হিউনসুর অ্যাপার্টমেন্টের সামনে যায়, কিন্তু হিউনসু তো পালিয়ে গেছে, সে ওখানে ছিল না। হতাশায় ইয়েজে হিউনসুর বাড়ির লক ভাঙার চেষ্টা করে, সেটাতেও ব্যর্থ হয়ে সে হাউমাউ করে কাঁদতে শুরু করে। তার কান্না দেখেও কেউ এগিয়ে আসে না, বরং হাঙ্গা দাঙ্গামা দেখে প্রতিবেশীরা পুলিশ ডেকে তাকে ধরিয়ে দেয়। ইয়েজে অফিসারের কাছে ঘটনাটা খুলে বলে এবং হিউনসুর নামে চিটারের কেস করতে চায়, কিন্তু অফিসার জানায় ইয়েজে ব্যবসার জন্য তাকে টাকা দিয়েছে। এখন ব্যবসায় লস হওয়ায় সে টাকা ফিরিয়ে দিতে পারছে না। কোরিয়ার আইন অনুযায়ী এটা কোনো অপরাধ না, তাই ইয়েজে তার নামে কোনো কেসই করতে পারবে না। ইয়েজে হতাশ হয়ে থানা থেকে বেরিয়ে প্রেমিকা যিশুর বাড়ির সামনে যায়। সেখানে আবার রাস্তার অপোজিট থেকে সে দেখতে পায় যিশু একটা ছেলের সাথে হাসতে হাসতে গাড়ি থেকে নামছে। যিশুর হাতে একটা ফুলের বুকিও ছিল। এটা দেখে ইয়েজের মনটা ভেঙে যায়। ছেলেটা চলে যাবার পরে যেহেতু যিশু ইয়েজেকে দেখতে পেয়েছিল, তাই দায়সারাভাবে কথা বলার জন্য ইয়েজে এগিয়ে যায়। টুকটাক কথার পরে যিশু ইয়েজেকে একটা টাকার খাম এগিয়ে দিয়ে বলে, এই মাসে তো তুমি কাজ করতে পারোনি, তাই এই টাকাটা দিয়ে আপাতত চালিয়ে নাও। ইয়েজে এমনিতেই ফ্রাস্ট্রেটেড হয়েছিল, তার উপর আবার যিশু তাকে টাকা দেওয়ায় তার মেল ইগো হার্ট হয়। সে হতাশ হয়ে বলে তার দ্বারা আর আয় উন্নতি করা সম্ভব না, তাই যিশু যেন নিজের মতো জীবন গুছিয়ে নেয় এবং বেটার কারোর সাথে সংসার করে। এই বলে ইয়েজে যিশুর সাথে ব্রেকআপ করে চলে যায়। এরপরে ইয়েজে বাসায় ফিরে আসে। বাসায় এসে সে আরেকটা ধাক্কা খায়। তার সমস্ত জিনিসপত্র বাসার সামনে পড়ে বৃষ্টিতে ভিজছে, আর বাসাতে তালা দেওয়া আছে। দরজাতে বাড়িওয়ালা একটা চিরকুটও রেখে গেছে। ইয়েজে বাসার ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালা তার জিনিসপত্র বাইরে ফেলে দিয়েছে। 2 দিনের ভেতরে নতুন ভাড়াটি আসবে, তাই ইয়েজে যেন এখান থেকে বিদায় নেয়। ইয়েজে দ্রুত তার জিনিসপত্রগুলো ছাউনির নিচে রাখার চেষ্টা করে, কিন্তু বৃষ্টিতে প্রায় সবই ভিজে নষ্ট হয়ে গিয়েছিল। ইয়েজে আপসেট হয়ে বসে থেকে সারাটা রাত কাটিয়ে দেয়। সকালে ইয়েজের কাছে তেকাং কোম্পানি থেকে মেসেজ আসে এবং জানানো হয় চাকরিটা তার হয়নি। এবার ইয়েজে সম্পূর্ণভাবে হতাশ হয়ে যায়।
তার বেঁচে থাকার আর কোনো ইচ্ছে অবশিষ্ট থাকে না। তাই সে এবার গুটি গুটি পায়ে ছাদের কানিসে গিয়ে রেলিংয়ের ওপরে উঠে দাঁড়ায়। যে এভাবে আর দুঃখে দুঃখে মরতে চায় না। সে ভেবেছিল মৃত্যু তাকে সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে দেবে, তাই সে ছাদ থেকে ঝাঁপ দেয়। ঝাঁপ দেওয়া মাত্রই তার মোবাইলে মায়ের ফোন আসে, কিন্তু মায়ের ফোন আর কখনো যে রিসিভ করতে পারবে না। যাই হোক, মৃত্যুর পরে যে চোখ খুলে দেখে সে একটা প্লেনে বসে আছে। প্রথমে সে কনফিউজড হয়ে যায়, মরার পরে আবার আত্মাদের প্লেনে করে স্বর্গে নিয়ে যাওয়া হয় কিনা। কিন্তু আয়নায় নিজের চেহারা দেখে যে আটকে ওঠে। আয়নায় যার চেহারা দেখা যাচ্ছে সেটা তো যে না। এই সময় সে পাশে একটু দূরে একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটার হাতে ইয়েজের সুইসাইড নোট ছিল। ইয়েজের মৃত্যুর আগে নোটে লিখেছিল, মৃত্যু আমাকে সব অশান্তি থেকে মুক্তি দেবে, আমি মৃত্যুকে ভয় পাই না। মেয়েটা ইয়েজেকে তাচ্ছিল্য করলে যে তার পরিচয় জিজ্ঞেস করে। তখন মেয়েটার চোখের ভেতর থেকে লাল লেজার বেরিয়ে আসে এবং মেয়েটা ইয়েজের আত্মাকে নিয়ে একটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যায়। যে আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করে, এটা কি নরক? মেয়েটা বলে যে নরকেই যাচ্ছিল, তবে নরকে যাবার আগে সে ইয়েজেকে এখানে আটকেছে। যে তো নরকে যাবেই, তবে নরকে যাবার আগে সে ইয়েজেকে শাস্তি দিতে চায়, কারণ যে মৃত্যুর সাথে ফাজলামি করেছে। যে মেয়েটার পরিচয় জিজ্ঞেস করলে মেয়েটা জানায় সেই মৃত্যুর প্রতিরূপ। মেয়েটা তাকে প্রমাণও দেয়। প্রমাণ পেয়ে যে আরো বেশি ঘাবড়ে যায়। নরকে যাবার রাস্তাটায় যদি এত ভয়ানক হয়, তাহলে না জানি নরক কতটা ভয়ানক হবে। যাই হোক, এরপর ইয়েজের আত্মাটা আবারও বিমানের ভেতরের লোকটার দেহে ফিরে আসে। তখন ডেথ জানায় তার সাথে মজা করায় সে এবার ইয়েজেকে শাস্তি দেবে। ইয়েজের শাস্তি হলো তার আত্মাকে দুনিয়ায় ভিন্ন ভিন্ন 12 জন মানুষের দেহে পাঠানো হবে, যাদের মৃত্যু আসন্ন। ইয়েজের আত্মা যার শরীরে প্রবেশ করুক না কেন, সে অবশ্যই মরবে। আর এভাবে যে বারবার মৃত্যুর কষ্ট ভোগ করবে। তবে যে যদি তাদের কারো একজনের মৃত্যু আটকাতে পারে, তাহলে সে তার দেহে বাকিটা জীবন কাটাতে পারবে। যে কাঁদতে কাঁদতে বলে সে বাঁচতে চায় না বলেই আত্মহত্যা করেছে। জীবন তার জন্য নরক, অথচ ডেথ তাকে আবারও বাঁচতে বলছে। যে স্পষ্টভাবে বলে সে বাঁচতে চায় না, তার মৃত্যু হয়ে গেছে, এখন সব শেষ। ডেথ তাকে তাচ্ছিল্য করে বলে, তুমি কি ভাবছো মরলেই সব শেষ হয়ে যায়? এ তো কেবল শুরু। এই বলে ডেথ ভ্যানিশ হয়ে যায়। ডেথ ভ্যানিশ হতেই বিমানটা কাঁপাকাঁপি করতে শুরু করে। যে ভেবেছিল এটা হয়তো মৃত্যুর ইঙ্গিত, বিমানটা হয়তো ক্র্যাশ করবে। তবে একজন বিমানবালা এসে জানায় এই স্তরটা পার হবার সময় এরকম হয়, একটু পরে সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পরে আসলে বিমান আবার স্বাভাবিক হয়ে যায়। যে এবার স্বাভাবিক হয়ে বিমানের ভেতরে একটু ঘোরাফেরা করে। এটা একটা প্রাইভেট বিমান, এখানে লাক্সারি জিনিসপত্রের কোনো অভাব নেই। যে বুঝতে পারছিল না সে কার শরীরে আছে। তখনই কোথায় থেকে একটা ক্রিস্টাল পাথর উড়ে আসে। পাথরটা উড়ে এসে ইয়েজের কপালে ঠেকতেই সে যার দেহে আছে তার পুরো জীবনটারই ফ্ল্যাশব্যাক দেখতে পায়। এই লোকটার আসল পরিচয় হলো সে তেকাং কোম্পানির সিওর ছোট ছেলে পার্ক জিনতে। এটা মূলত সেই কোম্পানি যেখানে যে ইন্টারভিউ দিতে গিয়েছিল। যাই হোক, সিওর দুটো সন্তান ছিল, পার্ক জিনতে এবং তার বড় ভাই পার্ক তেও। ছোটবেলা থেকেই এদের দুই ভাইয়ের কম্পিটিশন করে কেটেছে। প্রতিটা ক্ষেত্রে এরা নিজেদের একে অপরের চেয়ে বেটার দেখানোর চেষ্টা করেছে। আর এভাবে সব ক্ষেত্রে নিজেকে বড় ভাইয়ের চেয়ে বেটার প্রমাণ করে পার্ক জিনতে কোম্পানির সিওর দায়িত্ব পেয়ে যায়। পার্ক জিনতের লাইফের পুরো ফ্ল্যাশব্যাক দেখার পরে যে ভাবে সে যে কোম্পানিতে চাকরির জন্য গিয়ে রিজেক্ট হয়েছিল, এখন সে ওই কোম্পানিরই সিও হয়ে গেছে। এবার সে পার্ক জিনতের দেহে আরামায় সে বাকিটা জীবন কাটিয়ে দেবে। কিন্তু সে ভুলে গিয়েছিল তাকে পার্ক জিনতের শরীরে মৃত্যুর জন্যই পাঠানো হয়েছে। তো মুহূর্তেই হঠাৎ বিমানের একটা পাখায় আগুন ধরে যায়, ফলে বিমানটা ব্যালেন্স হারিয়ে ক্র্যাশ করে এবং ইয়েজের শাস্তির প্রথম মৃত্যুটা ঘটে। এরপরে ইয়েজের আত্মা আবারও ডেথের কাছে পৌঁছে যায়। এবারে জায়গাটা ইয়েজের কাছে অন্যরকম লাগে। সে আগেরবার যেখানে এসেছিল এটা সেই জায়গাটা না। যে সেখানে একটা ঘড়ি দেখতে পায়। ঘড়ির দিকে তাকাতেই সেটার কাঁটা 12 থেকে 11 ঘরে পিছিয়ে আসে। এই ঘড়িটা ইয়েজের এক একটা মৃত্যুকে কাউন্ট করবে। প্রতিবার মৃত্যুর পরে ঘড়ির কাঁটা 1 ঘর করে পিছিয়ে আসবে। এছাড়া ডেথ যেখানে বসেছিল সেই টেবিলের ওপরে 11টা বুলেট রাখা ছিল। ডেথ একটা বুলেট রিভলভারে ঢোকানোর সময় জানায় এই 11টা বুলেট হলো ইয়েজের 11টা জীবন। এই বুলেটের আঘাতেই ইয়েজেকে এক একজনের জীবনে পাঠানো হবে। ইয়েজে জিজ্ঞেস করে 12 বার মৃত্যুর পরে তার সাথে কি করা হবে। ডেথ জানায় এরপরে ইয়েজেকে নরকে পাঠানো হবে। আর এই জায়গাটা হলো নরকের দরজা। সামনের দরজাটা পার হলেই ওপাশে নরক। ডেথ ইয়েজেকে নরকের দৃশ্য এক ঝলক দেখিয়েও আনে। নরকের ভয়াবহ বর্ণনাতীত দৃশ্য দেখে এবং ভেতরের নরকবাসীর আর্তনাদ শুনে ইয়েজে আটকে ওঠে। নরকের দরজায় ফিরে এসে ইয়েজে কান্নাকাটি করে বলে সে কোনো অপরাধ করেনি,
তাহলে সে কেন নরকে যাবে? বেঁচে থাকতেও সে নরকের মতো জীবন কাটিয়েছে, আবার মৃত্যুর পরেও সে নরকেই যাচ্ছে। এ কেমন বিচার? ডেথ জানায় সৃষ্টিকর্তার গিফট দেওয়া জীবনকে ইয়েজে অপমান করেছে, তাই এই শাস্তি তার প্রাপ্য। তবে কারো দেহে যাবার পরে ইয়েজে যদি ভালো কাজ করতে পারে, তাহলে সে ভালো কাজের নেকির বিনিময়ে নিজের নরকে যাওয়া আটকাতে পারবে। কিন্তু ইয়েজে বুঝতে পারছিল না মৃত্যুর কন্ডিশন থেকে কিভাবে বাঁচা যায়। যেমন একটু আগে বিমান দুর্ঘটনা হলো, ওই অবস্থা থেকে তো বাঁচা অসম্ভব। তাহলে এরকম পরিস্থিতি সে কিভাবে মোকাবেলা করবে? ডেথ জানায় এই উপায় ইয়েজেকেই খুঁজে বের করতে হবে। আর প্রতিবার নতুন জীবনে যাবার পরে ক্রিস্টাল পাথরের গোলকটা এসে ইয়েজেকে সে মানুষটার স্মৃতিগুলো মনে করিয়ে দেবে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো, প্রতিবার মরার পরও ইয়েজের পূর্বের জীবনগুলোর বা মানুষগুলোর সব স্মৃতি মনে থাকবে। তো ডেথ এবার ইয়েজেকে গুলি করে এবং ইয়েজে নতুন আরেকজনের দেহে প্রবেশ করে। নতুন মানুষটার দেহে প্রবেশ করতেই ইয়েজে নিজেকে শূন্যে আবিষ্কার করে। সে উপর থেকে নিচে পড়ে যাচ্ছিল। এরকম অদ্ভুত ঘটনার কারণ সে প্রথমে বুঝতে পারছিল না। তখন ক্রিস্টাল পাথরটা এসে নতুন মানুষের লাইফের ফ্ল্যাশব্যাক দেখিয়ে দেয়। ইয়েজে যার শরীরে আছে তার নাম সং জেসোপ। এই লোকটার বয়স ৩৮ বছর। সে অনন্ত জলিলের মতো অসম্ভবকে সম্ভব করার চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। সে এখন পর্যন্ত ভয়ঙ্কর সব স্ট্যান্ড করে 4টা গিনেস বুক অফ রেকর্ডসের নাম ধরে রেখেছে। তার এবারের চ্যালেঞ্জটা হলো সে ৮০০০ মিটার ওপর থেকে বিনা প্যারাসুটে ঝাঁপ দিয়ে নিচের সেফটি নেটে ল্যান্ড করবে। তার এই অবিশ্বাস্য এবং অসম্ভব ল্যান্ডিংটা ন্যাশনাল চ্যানেলে দেখানো হচ্ছে এবং সারা বিশ্ব জুড়ে টেলিকাস্ট করা হচ্ছে। সে সফলভাবে ল্যান্ডিং করলে স্পন্সর তাকে ৩ বিলিয়ন ওন পুরস্কার দেবে। তো সং জেসোফের লাইফ হিস্ট্রির পাশাপাশি ইয়েজে তার টেকনিকগুলো পেয়ে যায় এবং বাঁচার তাগিদে সে এবার টেকনিকের ইউজ করতে শুরু করে। সে সেফটি নেটকে টার্গেট করে নিচে পড়তে থাকে, কিন্তু লাস্ট মুহূর্তে ক্যালকুলেশন ভুল হওয়ায় সে সোজা গিয়ে ভূপৃষ্ঠে পড়ে এবং মুহূর্তেই চ্যাপ্টা হয়ে মরে যায়। অর্থাৎ ইয়েজে তার দ্বিতীয় মৃত্যুটাকেও আটকাতে পারে না। প্রচণ্ড মৃত্যু যন্ত্রণা নিয়ে নরকের দরজায় ফিরে এসে ইয়েজে জেসুপের উপরে বিরক্ত হয়ে বলে, ঘোড়ার ডিম বলদ নাকি? প্যারাসুট ছাড়া কেউ উপর থেকে ঝাঁপ দেওয়ার কথা ভাবতে পারে কিভাবে? এ সময় পেছন থেকে ডেথ বলে ওঠে, তুমিও তো ছাদ থেকে লাফ দিয়েছিলে, তুমিই বা কম কিসের? ইয়েজে ডেথকে বলে সে তো ইয়েজেকে বলেছিল ইয়েজে চাইলে নিজেকে বাঁচাতে পারবে, কিন্তু তাকে এমন পরিস্থিতিতে পাঠানো হচ্ছে যেখানে তার নিজেকে বাঁচানোর কোনো সুযোগই নেই। বারবার তাকে অসহনীয় মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। ডেথ রেগে গিয়ে বলে ইয়েজে যে পাপ করেছে তাতে এই শাস্তিও তার জন্য কম হয়ে যায়। ইয়েজে অবাক হয়ে জিজ্ঞেস করে, আমি কি পাপ করেছি? ডেথ বলে এই প্রশ্নের উত্তর ইয়েজেকেই খুঁজে বের করতে হবে। ইয়েজে তার জীবনের হতাশার গল্পটা ডেথকে বলার পরে বলে সে শুধুমাত্র নিজেরই ক্ষতি করেছে, আর তো কারো ক্ষতি করেনি। তাহলে তাকে কেন শাস্তি পেতে হবে? ডেথ জিজ্ঞেস করে ইয়েজে যে কারো ক্ষতি করেনি এই ব্যাপারে সে নিশ্চিত কিনা। ইয়েজের ভেতরে কোনো অনুশোচনা না দেখে ডেথ খুব রেগে যায়, কারণ ইয়েজে এই মুহূর্তে উপলব্ধি করতে পারছে না সে আত্মহত্যার চেয়েও আরো বড় কোনো পাপ করেছে। তো সেই উত্তর খুঁজে বের করা এবং নিজের কৃতকর্মের জন্য ইয়েজে যাতে আফসোস করে অনুশোচনায় ছিন্নভিন্ন হয়ে যায়, এই জন্য ইয়েজেকে বারবার বিভিন্ন মানুষের দেহে পাঠানো হচ্ছে। যাই হোক, ডেথ ইয়েজেকে থার্ড বুলেটটা দিয়ে গুলি করে এবং তার আত্মা একজন স্কুল পড়ুয়া ছেলের শরীরে ঢুকে যায়। ছেলেটি এ সময় স্কুলেই ছিল। ইয়েজে দ্রুত আয়নার সামনে গিয়ে নিজের বর্তমান চেহারাটা দেখে। এ সময় সে খেয়াল করে তার একজন ক্লাসমেট জেসিওপের মৃত্যুর ভিডিওটা দেখে হাসাহাসি করছে। অর্থাৎ বোঝা যাচ্ছে ইয়েজের প্রতিটা মৃত্যু সমসাময়িক সময়ে ঘটছে। যেহেতু জেসিওপের মৃত্যু যন্ত্রণাটা ইয়েজে ফিল করেছে, তাই তার মৃত্যু নিয়ে হাসি তামাশা করতে দেখে সে বেশ রেগে যায়। এই সময় ক্রিস্টাল পাথরের গোলকটা এসে ইয়েজেকে বর্তমান দেহধারীর ফ্ল্যাশব্যাক দেখিয়ে দেয়। এই ছেলেটির নাম কেয়ন হেক্সু। হেক্সুর ছোটবেলাতেই বাবা মারা যায়। এরপর থেকে তার মা অনেক কষ্টে দিনরাত খেয়ে না খেয়ে পরিশ্রম করে তাকে মানুষ করছে। এই জন্য হেক্সুয়ের লক্ষ্য হলো সে পড়াশোনা করে মায়ের কষ্ট দূর করবে, কিন্তু স্কুলে এসেও তার কোনো শান্তি নেই। সে সমবয়সীদের চেয়ে শারীরিকভাবে দুর্বল এবং তার হাইটও কম ছিল। তাকে দেখে পিচি পিচি লাগতো। এই জন্য কয়েকজন বদমাশ ক্লাসমেট তাকে প্রচুর বুলি করত। তাদের টর্চারের পরিমাণ প্রায় সময় মাত্রাও ছাড়িয়ে যেত। এই জন্য টর্চার সহ্য করতে না পেরে সে সুইসাইড করার সিদ্ধান্ত নেয়। এই জন্য খাতার ভেতরে একটা সুইসাইড নোট লিখে সে ছাদে সুইসাইড করতে যাচ্ছিল। ঠিক ওই সময় তার দেহে ইয়েজের আত্মা ঢুকে যায়। তো পুরো ফ্ল্যাশব্যাক দেখার পরে ইয়েজে বুঝতে পারে হেক্সু তার মতো একই ভুল করতে যাচ্ছিল। সে সামনে বসে জেসিওপের মরার ভিডিও দেখে হাসতে থাকা ছেলেটাকেও চিনতে পারে। এই ছেলেটার নাম জিনসাং। সেই হেক্সুকে বুলি করে। যাই হোক,
ইয়েজে ধারণা করে হেক্সু মরতে যাচ্ছিল। সেই মুহূর্তে তার দেহে ঢুকে সে তার মৃত্যু আটকে দিয়েছে। তার মানে এখন হয়তো সে আর মরবে না, সে হয়তো বাকিটা জীবন হেক্সু হয়ে কাটিয়ে দেবে। তার মানে ইয়েজেকে আর নরকেও যাওয়া লাগবে না। এসব ভেবে সে বসে হাসতে থাকে। কিন্তু তখনই হাসার কারণে জিনসান এবং তার আরেক বন্ধু ইয়েজেকে মারতে শুরু করে। অকারণে তাকে মারায় সে রেগে যায়। এখন যেহেতু দুর্বল হেক্সুর দেহে ইয়েজের আত্মা আছে, তাই সে আগের চেয়ে অনেক শক্তিশালী। এই জন্য ইয়েজে এবার জিনসাং এবং তার বন্ধুকে ডিফেন্ড করে তাদেরকেও মারতে শুরু করে। তার এই কাণ্ড দেখে সবাই খুবই বিস্মিত হয়ে যায়। ইয়েজে জিনসাংকে মারছিল, তখন বিশাল দেহি আরেক ক্লাসমেট তেসিওক এগিয়ে এসে জিনসাংকে প্রোটেক্ট করে। এরপরে তারা তিনজন মিলে ইয়েজেকে মারধর শুরু করে। ইয়েজে একা তিনজনের সাথে পেরে উঠছিল না। বিশেষ করে তেসিওক অনেক বেশি শক্তিশালী ছিল, তাই সে নির্বিকারে মার খেতে থাকে। এই সময় স্যার চলে আসে বলে ইয়েজে এই যাত্রায় বেঁচে যায়, কিন্তু সে ওদের হাত থেকে রেহাই পায় না। স্কুল শেষে ওরা আবারও ইয়েজেকে মারধর শুরু করে। জিনসাং নিষ্ঠুরের মতো ইয়েজেকে মারছিল। এত মারতে দেখে এবার তেসিওকের একটু খারাপ লাগে, তাই সে জিনসাংকে মারতে বাধা দিয়ে আজকের মতো ইয়েজেকে ছেড়ে দিতে বলে। এতে জিনসাং রেগে গিয়ে তেসিওকে ঘুষি মেরে দেয়। এরপর সে ইয়েজেকে আরও মারতে যাচ্ছিল, তবে জিনসাংকে গার্লফ্রেন্ড মিনজি এসে তাকে ডাক দেওয়ায় সে ইয়েজেকে ছেড়ে দিয়ে চলে যায়। তারপরে ক্লান্ত শরীরে ইয়েজে বাড়িতে ফিরে আসে, মানে হেক্সুয়ের বাড়িতে আর কি। বাড়িতে ঢুকে রুমের ভেতরটা ইয়েজে ভালো করে দেখে নেয়। সে ক্লিপবোর্ডে হেক্সুর মায়ের লেখা একটা চিরকুট দেখতে পায়, যেটাতে লেখা আছে ফ্রিজে খাবার রাখা আছে, গরম করে খেয়ে নিস। এটা দেখে ইয়েজের নিজের মায়ের কথা মনে পড়ে। সে একা না খেয়ে হেক্সুয়ের মায়ের জন্য অপেক্ষা করে। মা ফিরলে তখন ইয়েজে তাকে সাথে নিয়ে খেতে বসে। হেক্সুয়ের মায়ের মমতা দেখে ইয়েজের বারবার নিজের মায়ের কথা মনে পড়ছিল। খাওয়া শেষ করে ঘরে যেতেই ফোনে জিনসাংয়ের মেসেজ আসে। জিনসাং আগামীকাল 50,000 ওন নিয়ে যেতে বলেছে, তা না হলে সে আবারও তাকে পিটাবে। ইয়েজে হেক্সুয়ের একটা চিরকুট পায়, যেখানে সে এই টাকার ব্যাপারেও লিখেছে। জিনসাং টর্চার করে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। মার খাওয়ার ভয়ে হেক্সু মায়ের কষ্টার্জিত টাকা নানানভাবে মিথ্যা বলে নিয়ে গিয়ে জিনসাংকে দিত। এই অনুশোচনাতেই হেক্সু আত্মহত্যা করতে চেয়েছিল। ইয়েজে বুঝতে পারে জিনসাংয়ের কাছ থেকে নিস্তার না পেলে সে শান্তিতে বাঁচতে পারবে না। জিনসাংকে সে কিভাবে সাহায্য করবে এটা ভাবতে গিয়ে তার তেসিউকের কথা মাথায় আসে। শারীরিকভাবে তেসিউক জিনসাংয়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী, তাই তাকে যদি জিনসাংয়ের বিরুদ্ধে করে দেওয়া যায় তাহলে সে জিনসাংকে সহজেই পরাস্ত করতে পারবে। তো পরের দিন স্কুলে আসার পরে তেসিউক ওয়াশরুমে গেলে ইয়েজেও তাকে ফলো করে ওয়াশরুমে যায়। এরপরে তেসিউককে উস্কে দিতে ইয়েজে জিজ্ঞেস করে, তুই কি জিনসাংকে মারামারিতে হারাতে পারবি? আমি তোদের দুইজনের হাতেই মার খেয়েছি, তাই আমি জানি তুই ওর চাইতে শক্তিশালী। তবুও ও তোর বস হয়ে তোকে হুকুম দেয় কেন? বরং তোরই তো ওর বস হবার কথা। ইয়েজের কথা শুনে তেসিউক খেপে যায় এবং তর্কতর্কি করে বলে সে নিজের ইচ্ছেতে চলে, তাকে কেউ হুকুম দিতে পারে না। এই সময় ওয়াশরুমে জিনসাং চলে আসে এবং ইয়েজের সাথে তেসিউককে কথা বলতে দেখে সে তেসিউককে একটা চড় মারে। তেসিউক রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেলে ইয়েজও তার পেছনে বাইরে আসে। ইয়েজের সামনে তেসিউকের প্রেস্টিজ চলে গেছে, তাই সে এবার ইয়েজেকে বলে জিনসাংকে সে এক ঘুষিতেই সদরঘাট দেখিয়ে দিতে পারবে। কিন্তু সমস্যা হলো জিনসাংকে সাপোর্ট দেওয়ার জন্য একজন সিনিয়র আছে, তার নাম সেয়ং হেয়প। এই ছেলেটা স্কুলের ভেতরে সবচেয়ে শক্তিশালী, তাছাড়া সে অমুক দলের সহসভাপতি। জিনসাং ওর গ্যাংয়ের লোক, এই জন্য সে জিনসাংয়ের সাথে ঝামেলায় জড়াতে পারবে না। এই বলে তেসিউক চলে যায়, তবে ইয়েজে তার পিছু ছাড়ে না। সে তেসিউকের সাথে একটা ডিল করে, জিনসাংকে ইয়েজে নিজেই সাহায্য করবে, তবে ঝামেলার মধ্যে জাস্ট তেসিউক যেন মাথা না ঘামায়। তো লাঞ্চ টাইমে ইয়েজে যখন লাঞ্চ করছিল তখন জিনসাং তার মাথায় একটা চাটি মারে। তখন ইয়েজে রেগে গিয়ে খাবারগুলো জিনসাংয়ের মাথায় ঢেলে দিয়ে চলে যায়। জিনসাং তেসিউককে নির্দেশ দেয় ইয়েজেকে ধরে আনার জন্য, তবে খাবার খাওয়ার বাহানায় তেসিউক তার কথার গুরুত্ব দেয় না। তখন পুরো ক্লাস জিনসাংয়ের ওপরে হাসতে থাকে। এতে জিনসাং খুব লজ্জা পেয়ে যায়, তাই জিনসাং এবার তার প্রিয় অভিভাবক সেয়ং হেয়প এবং তার গ্যাংকে ডেকে আনে। তারা খুব ভাবের সাথে এসে যখন ইয়েজেকে দেখে তারা সবাই লজ্জায় বিচলিত হয়ে যায়। এরা হাতির মতো বিশালদেহী মানুষ যদি এই পিচ্চি ছেলেকে মারধর করে তাহলে তাদের মান ইজ্জত শেষ হয়ে যাবে। এই পিচ্চিকে মারতে জিনসাং তাদেরকে ডেকে এনেছে, এই জন্য সেয়ং হেয়প তার ওপরে আপসেট হয়ে যায়। সেয়ং হেয়প জিনসাংকে কলার চেপে ধরে বলে আজ থেকে সে তাদের গ্যাংয়ে আর থাকতে পারবে না। ওরা চলে যাবার পরে ইয়েজে জিনসাংকে অনেক তাচ্ছিল্য করে। জিনসাং রেগে গিয়ে তার গায়ে হাত তুলতে গেলে তেসিউক এসে বাধা দেয় এবং উল্টো জিনসাংকে ঘুষি মেরে প্রতিশোধ নেয়। এরপর থেকে জিনসাংকে আর কেউই তোয়াক্কা করতো না।
ইয়েজও তার হাত থেকে মুক্তি পেয়ে যায়। আর জিনস্যাংকে ক্লাসের সবাই প্রতিনিয়ত তাচ্ছিল্য করতে শুরু করে, এমনকি তার গার্লফ্রেন্ডও আরেকজনের সাথে প্রেম জুটিয়ে দেয়। ফলে জিনস্যাং রাগে ক্ষোভে একদিন প্রচুর ড্রিঙ্ক করে ইয়েজেকে ফলো করতে থাকে। ইয়েজে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, জিনস্যাং পেছন থেকে একটা ইট দিয়ে তাকে অ্যাটাক করে। এরপরে ইটটা দিয়ে ইয়েজেকে মারতে মারতে মেরে ফেলে, অর্থাৎ হেয়ক্সুয়ের দেহে থাকা ইয়েজে আবারও মরে যায়। এরপরে ইয়েজের আত্মা প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে নরকের দরজায় পৌঁছে যায়। 3টে মৃত্যুর পরে ঘড়ির কাঁটা 9-এর ঘরে নেমে আসে। ইয়েজে এবার রাগে ক্ষোভে ডেথকে ঝাড়তে শুরু করে। ডেথ তার সাথে বাটপারি করেছে। সে হেয়ক্সুয়ের আত্মহত্যা আটকে দিয়েছিল, তাই তার বাকিটা জীবন হেয়ক্সুয়ের দেহে থাকা উচিত ছিল। কিন্তু তবুও সে কেন মরল? এসব নিশ্চয়ই ডেথের কারসাজি। ডেথ ইয়েজের কথা শুনে রেগে গিয়ে তাকে একটা আছাড় মেরে বলে সে মানুষের মতো হারামি না, সে এই গেমে একদমই হস্তক্ষেপ করে না। হেয়ক্সুয়ের অকাল মৃত্যু লেখা ছিল, এই জন্যই সে মরেছে। তাছাড়া এই মৃত্যুর জন্য ইয়েজে নিজেই দায়ী। সেই শত্রুতা করে এরকম পরিস্থিতি তৈরি করেছে, না হলে তো তাকে মরতে হতো না। এবার ইয়েজের পুরো ব্যাপারটা বোধগম্য হয় এবং সে শান্ত হয়ে যায়। এরপরে ডেথ ইয়েজেকে আরেকটা গুলি করে এবং সে চতুর্থ ব্যক্তির দেহে প্রবেশ করে। ইয়েজে নিজেকে একটা বদ্ধ জায়গায় আবিষ্কার করে। তাকে চেয়ারে বেঁধে রাখা হয়েছিল আর তাকে ঘিরে ছিল অনেকগুলো গুন্ডা পান্ডা। তারা তাকে টর্চার করে টাকা এবং একটা মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করছিল। ইয়েজে বুঝতে পারছিল না এ কোন বিপদে সে পড়েছে। একটু পরে ক্রিস্টাল পাথরটা এসে সে যার দেহে আছে তার স্মৃতিগুলো মনে করিয়ে দেয়। ইয়েজে যার দেহে আছে তার নাম লি জুহুন। সে 35 বছর বয়সী একজন গ্যাংস্টার। গ্যাংয়ের হয়ে ম্যাচ ফিক্সিং, গ্যাম্বলিং থেকে শুরু করে খুন পর্যন্ত যে কোনো অপরাধী সে পারদর্শী। তো এভাবে ভালোই চলছিল, কিন্তু সে বসের একজন রক্ষিতার প্রেমে পড়ে যায়। বস মেয়েটাকে অনেক অত্যাচার করত, তাই সে মেয়েটাকে নিয়ে পালানোর প্ল্যান করে, যার জন্য সে বসের অনেকগুলো টাকা ঝেড়ে দিয়ে একটা জায়গায় লুকিয়ে রাখে। এরপরে মেয়েটার কাছে যাবার আগেই সে বসের লোকদের হাতে ধরা পড়ে যায়। তো ফ্ল্যাশব্যাক দেখার পরে ইয়েজে বুঝতে পারে এই লোকগুলোকে মারতে না পারলে তার মৃত্যু নিশ্চিত। এই জন্য সে ওদের সাথে ফাইট শুরু করে এবং এক পর্যায়ে সবাইকে ধরাশয়ী করে ফেলে। ইয়েজে বুঝতে পারে জুহুনের কাছে 10 বিলিয়ন ওন আছে, তাই সে যদি এখান থেকে পালিয়ে যেতে পারে তাহলে বাকিটা জীবন আরামায়েশে কাটিয়ে দিতে পারবে। এরপর সে বুঝতে পারে তার একটা চলন্ত গাড়ির কার্গোর ভেতরে আছে। এই কার্গোর ভেতরে কয়েকটা বাইকও ছিল। ইয়েজের ভেতরে যেহেতু জুহুনের সব স্কিল এবং পাওয়ার চলে এসেছিল, তাই সে একা হাতে সবাইকে মেরে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। তবে গ্যাংয়ের লোকেরা তাকে ছাড়ে না। শহরে থাকা পুরো গ্যাং এবং পুলিশ সবাই তার পেছনে পড়ে যায়। তবে অসম্ভব স্কিল দেখিয়ে সে তুলকালাম ঘটিয়ে সবাইকে পরাস্ত করে একটা শপিং মলে ঢুকে পড়ে। কিন্তু সেখানে আরও কয়েকটা গ্রুপ চলে আসে। গ্যাং এবং পুলিশের লোক চারিদিক থেকে ঘিরে ফেলেছিল, তাই ইয়েজে বাইক নিয়েই লিফটের ভেতরে ঢুকে পড়ে এবং সোজা ছাদে চলে যায়। তবুও সেখানেও শত্রুরা চলে আসে। ইয়েজে বুঝতে পারে এবারেও তার মৃত্যু নিশ্চিত, তাই ওদের কাছে ধরা না দিয়ে সে বাইক নিয়ে ছাদ থেকে লাফ দেয়। তবে সৌভাগ্যক্রমে সে নিচে সুইমিং পুলের ভেতরে গিয়ে পড়ে, যার কারণে সে মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। এরপরে সে সেখান থেকে পালিয়ে একটা পোর্টে চলে যায়। ওখানে একটা মেয়ে অপেক্ষা করেছিল। মেয়েটা এসে জড়িয়ে ধরলে ইয়েজে বুঝতে পারে এটাই জুহুনের প্রেমিকা। মেয়েটা ইয়েজেকে জিজ্ঞেস করে টাকা কোথায়। ইয়েজে অল্প দূরে একটা নৌকা দেখিয়ে বলে ওটার ভেতরে টাকা আছে। কথাটা বলা মাত্রই মেয়েটা তার মাথায় গুলি করে মেরে ফেলে। আসলে মেয়েটা নিজের পালানোর স্বার্থে জুহুনকে জাস্ট ইউজ করছিল, তাই স্বার্থ হাসিল হতেই তাকে মেরে ফেলে। নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। যাই হোক, ইয়েজের আত্মা আবারও নরকের দরজায় পৌঁছাতেই সে এবার রাগে অস্থির হয়ে যায়। মৃত্যু তাকে এভাবে ট্র্যাপে ফেলবে সে ধারণাও করতে পারেনি। তার এই অস্থিরতা দেখে ডেথ উচ্চস্বরে হাসতে শুরু করে। ইয়েজে ডেথকে জিজ্ঞেস করে মেয়েটা কি জুহুনের পূর্বশত্রু, সে কেন তাকে মেরে ফেললো। ডেথ বলে ইয়েজে যেমন টাকার জন্য আত্মহত্যা করেছিল, মেয়েটিও তেমন টাকার জন্যই তাকে খুন করেছে। ডেথ ইয়েজেকে বোকাশোকা বলে তাচ্ছিল্য করে, তবে ইয়েজে এতটাও বোকা না। ইয়েজে মনে মনে বলে সে মেয়েটাকে টাকার আসল হদিশ দেয়নি। জুহুন কোন নৌকায় টাকাটা রেখেছে সেটা একমাত্র ইয়েজেই জানে। তাই পরের জীবনে গিয়ে সে ওই 10 বিলিয়ন টাকা উদ্ধার করে সার্ভাইভ করার চেষ্টা করবে। কথাগুলো ভাবতে ইয়েজের মুখে এক চিলতে হাসি ভেসে ওঠে। ইয়েজেকে হাসতে দেখে
ডেথ তাকে আবারও গুলি করে এবং সে একটা কারাগারের ভেতরে জেগে ওঠে। এবার ইয়েজের আত্মা কোনো কয়েদির দেহে চলে এসেছে। ইয়েজে এবার বিচলিত হয়ে পড়ে। সে জানে না এখানে তাকে কতদিন থাকতে হবে, আর এখান থেকে বের হতে না পারলে সে জুহুনের টাকাগুলো উদ্ধার করতে পারবে না। একটু পরে গার্ড এসে তাকে নিজের সেলে নিয়ে যায়। সেখানে আরও বেশ কয়েকজন কয়েদিও ছিল। ইয়েজে জানতে পারে সে একজন সেলমেটের সাথে ঝামেলা করেছিল, তাই তাকে শাস্তি হিসেবে আয়রন সেলে রাখা হয়েছিল। সবাই তাকে সাবধান করে দিয়ে বলে ওই সাইকোটার সাথে সে যেন আর ঝামেলা না করে, না হলে সাইকোটা তাকেও মেরে ফেলবে। একটু পরে সাইকোটাকেও আনা হয়। তাকে দেখে ইয়েজে বিস্মিত হয়ে যায়। আসলে এই সাইকোটা হলো জিনসাং। হেক্সুকে খুনের জন্য তার জেল হয়ে গেছে। জিনসাংকে দেখে ইয়েজে মেজাজ হারিয়ে ফেলে এবং তাকে মারতে শুরু করে। সবাই দ্রুত এসে ইয়েজেকে আটকায়। আসলে জিনসাং এখানে সাইকোপ্যাথের ভেগ ধরেছিল, যার কারণে সবাই তাকে দেখে ভয় পেত। তবে ইয়েজে যার দেহে আছে সে কেন জেলে আছে এটা সে বুঝতে পারছিল না। একটু পরে ক্রিস্টাল পাথরের গোলকটা এসে তার স্মৃতিগুলো ইয়েজেকে মনে করিয়ে দেয়। ইয়েজে যার দেহে আছে তার নাম সোতেসাং। তার 21 বছর বয়স। তার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল MMA ফাইটার হওয়া, কিন্তু পারিবারিক আর্থিক দুর্দশা তার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায়। অনেক ধার দেনার কারণে পাওনাদারেরা তার মাকে অনেক লাঞ্ছনা বঞ্চনা করত। তেসাং তখন টিনে ছিল। সে বুঝতে পারত না কিভাবে এত ধার শোধ করবে। তো 3 বছর আগে তার কাছে একটা সুযোগ চলে আসে। একজন লয়ার তাকে অফার দেয়। তার বস গাড়ি দিয়ে একজন পথচারীকে ধাক্কা মেরে দিয়েছে। এখন তেসাং যদি লয়ারের বসের হিট অ্যান্ড রান কেসটা নিজের ঘাড়ে নিয়ে নেয় তাহলে তার সমস্ত ধার দেনা শোধ করে দেওয়া হবে। তো তেসাং এবার নিজের স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে লয়ারের অফার মেনে নেয়। তেসাংকে বলা হয়েছিল তার বয়স এখনো 18 হয়নি, তাই শর্ত সাপেক্ষে সে ছাড়া পেয়ে যাবে। কিন্তু কেস চলাকালীন সময়ে ভিকটিম মারা যায়, যার কারণে তার নামে মার্ডারের কেসও হয়ে যায়। ফলে তার 2 বছরের জেল হয়ে যায়। এই ঘটনায় তেসাং খুবই আপসেট হয়ে যায়। পরে এই লয়ার যখন তার সাথে দেখা করতে আসে সে লয়ারের কাছে 1 বিলিয়ন ওন দাবি করে। এই টাকা না দিলে সে সব সত্যি প্রকাশ করে দেবে। তো এটুকুই ছিল তেসাংয়ের ফ্ল্যাশব্যাক। ইয়েজে বুঝতে পারে হত্যার দায় সে অলমোস্ট 2 বছর জেলে কাটিয়ে দিয়েছে, আর মাত্র 4 দিন পরে সে জেল থেকে মুক্তি পাবে। তবে সে জিনসাংকে সাহায্য করতে চাইছিল। তাকে খুন করে জিনসাং সাইকোপ্যাথের ভেগ ধরে এত আরামে বসবাস করবে এটা তো সে মেনে নিতে পারে না। তাই সে জিনসাংকে কয়েকটা চড়থাপ্পড় দিয়ে তার মুখ দিয়ে স্বীকার করায় সে কোনো সাইকোপ্যাথ না। এরপরে ইয়েজে সবার সামনে বলে দেয় জিনসাং একজন দুর্বল সহপাঠীকে বুলি করত। এরপরে একদিন পেছন থেকে তাকে আঘাত করে সে মেরে ফেলেছে। তেসাংয়ের মুখে হেক্সুয়ের নাম শুনে জিনসাং বাকরুদ্ধ হয়ে যায়। সে বুঝতে পারছিল না তেসাং কিভাবে হেক্সুকে চিনল। যাই হোক, এরপর থেকে জিনসাংকে আর কেউই ভয় পেত না। সবাই সময় অসময়ে তাকে বুলি করত, টর্চার করত, সুযোগ পেলেই মারধর করত। স্কুলে সে হেক্সুয়ের সাথে ঠিক যেরকম আচরণ করত সেও এখানে একই আচরণ পেতে থাকে। এটা দেখে ইয়েজে কিছুটা মানসিক প্রশান্তি পায়। একদিন ইয়েজে জেলের ওয়ার্কশপে কাঠের আসবাবপত্রের কাজ করছিল। সেখানে আরো বেশ কয়েকজন কয়েদিও ছিল। হঠাৎ একজন কয়েদি ইয়েজেকে লক্ষ্য করে কাঠ কাটার চেইনসোয়ের ব্লেড ছুঁড়ে মারে। তবে সৌভাগ্যক্রমে ব্লেডটা সে কয়েদিরই গায়ে লাগে। পুলিশ দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। তখন বাকিরা ইয়েজেকে বলে সে এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। ইয়েজেকে মারার জন্য তাদেরকে হায়ার করা হয়েছে। ইয়েজে বুঝতে পারে হারামি লয়ার এবং তার বসই এই কাজ করেছে। তেসাং ছোটবেলা থেকেই ফাইট এবং মার্শাল আর্ট শিখেছে। এই জন্য ইয়েজে তেসাংয়ের টেকনিক ইউজ করে সবাইকেই ধরাশয়ী করে ফেলে। ইয়েজের বিপদ দেখে তার একজন বন্ধু লোহার একটা যন্ত্র নিয়ে সেখানে চলে আসে এবং দেখে ইয়েজে ততক্ষণে সবাইকে মেরে শুইয়ে রেখেছে। এই ছেলেটা তার পক্ষে আছে দেখে ইয়েজে বেশ খুশি হয়। সে বন্ধুর সাথে বসে অনেক গল্পই করে। তো রাতে ইয়েজে ঘুমাচ্ছিল। তখন জিনসাং চুপি চুপি উঠে এসে বাথরুমে গিয়ে একটা ব্রাশ মেঝেতে ঘষে ঘষে ছুরির মতো ধারালো করছিল। এটা দিয়ে সে ইয়েজেকে খুন করবে। তবে তার আগে ইয়েজে উঠে এসে তাকে ধরে ফেলে। ইয়েজের ইচ্ছা করছিল ওটা দিয়ে জিনসাংকে মেরে ফেলতে, কিন্তু এতে তার সাজার মেয়াদ বেড়ে যাবে। তাই সে অন্যভাবে তাকে শায়েস্তা করার কথা ভাবে। ইয়েজে জিনসাংয়ের স্কুলের বিভিন্ন কথা তাকে শোনায়। এতে জিনসাং অবাক হয়ে জিজ্ঞেস করে সে এসব কিভাবে জানলো। তখন ইয়েজে বলে হেক্সুর আত্মা তাকে এগুলো বলেছে, আর তার আত্মা এখন জিনসাংয়ের পেছনেই দাঁড়িয়ে আছে। এটা শুনে জিনসাং খুব ঘাবড়ে যায়। সুযোগ পেয়ে ইয়েজে রসিয়ে কষিয়ে আরো অনেক কিছু বলে জিনসাংকে প্রচন্ড ভয় পাইয়ে দেয়। সে এতটাই ভয় পায় যে ভয়ে প্রস্রাব করে ফেলে। এরপর থেকে জিনসাং সবসময় হেক্সুয়ের আত্মার ভয়ে অস্থির হয়ে থাকত। সে এবার অনুশোচনায় মেন্টাল হয়ে যায়।
ততদিনে তেসাংয়েরও সাজা শেষ হয়ে যায়, তাই ইয়েজে জেল থেকে বেরিয়ে আসে। তার বন্ধুও ছাড়া পেয়ে যায়। জেল থেকে বের হতেই লয়ার ইয়েজেকে ডেকে গাড়িতে তোলে এবং তেসাংয়ের চাহিদা মতো 1 বিলিয়ন টাকা দিতে চায়। তবে ইয়েজে বুঝে গিয়েছিল এই লোকের কাছ থেকে টাকা নিয়ে সে হজম করতে পারবে না, তাই সে টাকা ফিরিয়ে দিয়ে বলে সে এখন থেকে সৎভাবে জীবনযাপন করবে। সে বিনা অপরাধে সাজা খেটেছে, এই ব্যাপারেও কখনো মুখ খুলবে না। এই প্রতিশ্রুতি দিয়ে ইয়েজে বেরিয়ে যায়। যাই হোক, ইয়েজে সেখান থেকে বেরিয়ে গিয়ে প্রথমে জুহুনের টাকাগুলো উদ্ধার করে। এরপর জুহুনের গোপন ডেরাতে বিশ্রাম নিতে যায়। অনেকদিন পরে ইয়েজে একটু নিশ্চিন্তে ঘুমায়। স্বপ্নে সে নিজের মাকে দেখতে পায়। মা তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। এই সময় তেসাংয়ের ফোনটা বেজে ওঠে এবং ইয়েজের ঘুম ভেঙে যায়। তেসাংয়ের মা ফোন করেছিল। ইয়েজে বুঝতে পারছিল না ফোনটা রিসিভ করবে কিনা। তখন তার মনে পড়ে সুইসাইড করার সময় মাও তাকে ফোন করেছিল, কিন্তু সে ওই ফোনটা রিসিভ করেনি। এই জন্য সে তেসাংয়ের মায়ের ফোনটা ইগনোর না করে রিসিভ করে। তেসাংয়ের মা ছেলেকে বাড়ি ফিরে আসতে বলে। ওনার সাথে কথা বলে ইয়েজে নিজের মায়ের কথা মনে পড়ে, তাই সে বাড়ি ফিরতে রাজি হয়ে যায়। তবে সে বুঝতে পারছিল না এতগুলো টাকা দিয়ে সে কি করবে। সে যদি গাড়ি বাড়ি কেনে তাহলে মানুষ সন্দেহ করবে একজন জেলফেরত আসামি এত টাকা কোথায় পেল। এই জন্য আপাতত ইয়েজে টাকাগুলো 2টা ব্যাগে ভরে রাখে। এরপরে একটা ব্যাগ সরকারি লকারে রেখে দেয়। এখানে সে আগামী 4 দিন ব্যাগটা রাখতে পারবে। এরপরও ব্যাগটা নিয়ে না গেলে সেটা সরকার বাজেয়াপ্ত করবে। তো এরপরে ব্যাগ রেখে সে অন্য ব্যাগটা নিয়ে তেসাংয়ের বাড়ির দিকে হাঁটা ধরে। এই বাকি টাকাগুলো সে তেসাংয়ের মাকে দিতে চেয়েছিল। ইয়েজে যখন ফাঁকা গলি দিয়ে হাঁটছিল তখন একজন লোক পেছন থেকে এসে আচমকা তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এই লোকটা হলো সেই ভিকটিমের বাবা, যার হত্যার কেসে তেসাং জেলে গিয়েছিল। ইয়েজে লোকটাকে বলে সে তার মেয়েকে খুন করেনি, তার খুনি অন্য কেউ। সে নামটা বলার আগেই কারো আসার আওয়াজ পাওয়া যায়, তাই লোকটা পালিয়ে যায়। এরপর সেখানে ইয়েজের জেলের সেই বন্ধু চলে আসে, কিন্তু এই ছেলে বন্ধুর নামে কালসাপ ছিল। সে কখনোই তার বন্ধু ছিল না, বরং সেও লয়ারের হায়ার করা লোক ছিল। সে এতদিন ধরে বন্ধু সেজে থাকার নাটক করে তেসাংকে খুনের চেষ্টা করছিল। আজকে সে সুযোগটা পেতেই সে তাকে মেরে ফেলে। অর্থাৎ তেসাংয়ের দেহের মৃত্যুর মধ্য দিয়ে ইয়েজের 5ম লাইফেরও সমাপ্তি ঘটে। মৃত্যুর আগ মুহূর্তে তেসাংয়ের মায়ের ফোন আসে। ইয়েজে ফোনটা ধরার সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু সেই শক্তি তার ছিল না। এক বুক আফসোস নিয়ে তার আত্মা আবারও নরকের দরজায় পৌঁছে যায়। ইয়েজে রিয়েলাইজ করে সে যদি ভিকটিমের বাবার অ্যাটাকটা ডিফেন্ড করতে পারত তাহলে বেঁচে যেত। তেসাংয়ের মৃত্যুর মূল কারণ এটাই ছিল। এই ঘটনার পরে ইয়েজে নতুন একটা শিক্ষা পেয়ে যায়, যা তার পরবর্তী জীবনগুলোতে কাজে লাগাবে। তো ইয়েজে দ্রুত নতুন জীবনে ফিরে গিয়ে লকারের টাকা উদ্ধার করতে চাইছিল, তাই সে ডেথকে তাড়াতাড়ি গুলি চালাতে বলে। ডেথ হেসে জিজ্ঞেস করে এত তাড়া কিসের। এরপর সে ইয়েজেকে গুলি চালিয়ে দেয় এবং সে নতুন জীবনে পৌঁছে যায়। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো এবার ইয়েজের আত্মা একটা নবজাতকের দেহে পাঠানো হয়েছে। এই বাচ্চাটা উঠে বসা তো দূরে থাক, একটা শব্দ উচ্চারণ করাও শেখেনি। ইয়েজে এবার বিচলিত হয়ে পড়ে। সে এই বাচ্চার দেহে থেকে তো কিছুই করতে পারবে না, তাই সে কাঁদতে শুরু করে। যেহেতু সে কাঁদছে তাই বাচ্চাটাও চিৎকার করে কাঁদতে থাকে। কান্না শুনে দ্রুত বাচ্চাটার মা দৌড়ে এসে তাকে কোলে নিয়ে আদর করতে করতে বেরিয়ে যায়। ইয়েজে ভেবেছিল বাচ্চাটার মা অনেক কেয়ারিং, কিন্তু গাড়িতে এসে মহিলা পেছনের ছিটে বাচ্চাটাকে ফেলে দিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। বাচ্চার জন্য তার জীবনে কোনো শান্তি নেই, তাই সে বাচ্চাটাকেই দোষারোপ করছিল। এরপরে মহিলা বাড়ি ফিরে বাচ্চাটাকে সোফার ওপরে ফেলে দেয় এবং তার হাজবেন্ডকে বলে সে যেন বাচ্চাটাকে খাইয়ে দেয়। ইয়েজে ভেবেছিল মাটা তো খারাপ, বাবা হয়তো ভালো হবে, কিন্তু সেও সাইকো। সে 4 মাস আগের এক্সপায়ার্ড হওয়া খাবার জোর করে বাচ্চার মুখে ঠেসতে থাকে। বাচ্চার প্রতি এদের কোনো মায়াদয় নেই। এ সময় বাড়িতে পুলিশ চলে আসে। পুলিশ দেখে ওরা বেশ ঘাবড়ে যায়। তারা দ্রুত সব ঠিকঠাক করে দরজা খুলে দিলে পুলিশ বলে তারা হাসপাতাল থেকে রিপোর্ট পেয়েছে, বাচ্চার গায়ে আঘাতের চিহ্ন আছে, সেটা তদন্ত করতেই তারা এসেছে। পুলিশ এবং শিশু কল্যাণের এক মহিলা বাচ্চাটার জামা খুলছিল। তখন বাচ্চার বাবা বলে ওঠে তারা কেন নিজেদের সন্তানকে অত্যাচার করবে। সে নিজেও শিশু কল্যাণ সংস্থায় কাজ করে। লোকটা নিজের সদস্য কার্ডও দেখায়। এছাড়া পুরো ঘরে বাচ্চার সাথে তাদের সুন্দর সুন্দর ছবি সাজানো ছিল, তাই ওরা আর কোনো তদন্ত না করেই চলে যায়। এরপরে বাচ্চার মা প্রচণ্ড রেগে যায়, আর এবার সে একটা বালিশ দিয়ে নিজেরই বাচ্চাকে শ্বাসরোধ করে হত্যা করে। বাচ্চার দেহে থাকা ইয়েজের আত্মা নিজেকে ডিফেন্ড করার কোনো সুযোগই পায় না, ফলে সে 6ষ্ঠ লাইফেও মৃত্যুবরণ করে। নরকের দরজায় জেগে উঠতেই ঘড়ি কাটা 6-এর ঘরে পিছিয়ে যায়। ইয়েজে ডেথকে জিজ্ঞেস করে সে বাচ্চাটার লাইফের ফ্ল্যাশব্যাক দেখতে পায়নি কেন। ডেথ জানায় বাচ্চাটার স্মৃতি তৈরি হবার আগেই সে মরে গেছে, তাই তার কোনো ফ্ল্যাশব্যাকও দেখা যায়নি। ইয়েজে আফসোস করে বলে সে বাচ্চাটার নাম পর্যন্ত জানতে পারেনি। সাইকো বাবা মা বাচ্চার নামও রাখেনি,
কোনো বাবা মা এত খারাপ কিভাবে হতে পারে। ডেথ বলে ইয়েজে নিজের সুন্দর জীবনকে নিজ হাতে খুন করেছে, অথচ এই বাচ্চাটা বাঁচতে চেয়েছিল, কিন্তু তার নিজেকে বাঁচানোর সক্ষমতা ছিল না। অর্থাৎ এটাও ইয়েজের জন্য একটা শিক্ষা ছিল। ডেথের বকবক ইয়েজের ভালো লাগছিল না। সে দ্রুত ফিরে গিয়ে লকারের টাকাগুলো উদ্ধার করতে চাইছিল। তাই সে ডেথকে দ্রুত গুলি চালাতে বলে। ডেথ গুলি চালাতেই ইয়েজে নতুন জীবনে ফিরে যায়। নতুন জীবনে সে দ্রুত মোবাইলটা বের করে টাইম দেখে। ব্যাগটা লকার থেকে আর 15 মিনিটের মধ্যে বের না করলেই সরকার সেটা বাজেয়াপ্ত করে নেবে। তাই সে দৌড়ে লকারের কাছে চলে যায় এবং লাস্ট মুহূর্তে টাকার ব্যাগটা উদ্ধার করে। এরপর সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বর্তমান চেহারা দেখে বেশ খুশি হয়। ইয়েজে এখন যার দেহে আছে সে খুবই সুদর্শন এবং তার গলার স্বরও বেশ ভরাট। সে ওখানেই ওই ছেলেটার ফটোসহ বিলবোর্ড দেখতে পায়। এতে বুঝতে পারে এই ছেলেটা হয়তো একজন মডেল। এই সময় সে ক্রিস্টাল পাথরটা চলে আসে এবং ইয়েজে তার ফ্ল্যাশব্যাক দেখতে শুরু করে। এই ছেলেটির নাম জাং গেওনো। তার বয়স 24 বছর। ছোটবেলা থেকে সে মেয়েদের ক্রাশ। আপাতত সে টুকটাক মডেলিং করে লাইফ কাটাচ্ছে। ফ্ল্যাশব্যাক দেখার পরে ইয়েজে ভাবে ভালো চেহারার সাথে ভরপুর টাকা, লাইফে আর কি চাই, এই ভেবে সে হাসতে থাকে। এরপর সে গেওনোর বাসায় যায়। সেখানে অনেক জিনিসপত্র সাজানো ছিল যার সবগুলোই দামি। সে ওখানে আজকের একটা পত্রিকাও পায়। সে নিউজে জানতে পারে বাচ্চাকে হত্যা করা বাবা মাকে গ্রেপ্তার করা হয়েছে। এটা দেখে তার ভালো লাগে। এই সময় গেওনোর এক বন্ধুর ফোন আসে এবং তাকে একটা পার্টিতে ডাকে। তো ইয়েজে পার্টিতে চলে যায়। পার্টিতে গিয়ে অনেক ড্রিঙ্ক করে ইয়েজে প্রায় মাতাল হয়ে গিয়েছিল। এই পার্টিটা দিয়েছিল তেকাং কোম্পানির বর্তমান সিইও পার্ক তেও। এই পার্ক তেও হলো পার্ক জিনতের বড় ভাই। আরেকবার মনে করিয়ে দেই, ইয়েজে মরার পরে প্রথম যার দেহে ঢুকেছিল সেই ছিল পার্ক জিনতে এবং সে বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিল। এরপর তেকাং কোম্পানির সিইওর দায়িত্ব পায় পার্ক তেও। এছাড়া ইয়েজে বেঁচে থাকতে যখন তেকাং কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছিল তখন ইন্টারভিউ বোর্ডে পার্ক তেও উপস্থিত ছিল। এই জন্য তাকে দেখে ইয়েজের বেশ চেনা চেনা লাগছিল। তবে মাতাল হয়ে থাকায় সে ভালোভাবে তেউকে চিনতে পারছিল না। যাই হোক, সকালে একজন ছেলে এসে ইয়েজের ঘুম ভাঙায়। ইয়েজে ধারণা করে এই ছেলেটা গেওনোর বড় ভাই। মডেলিং গেওনোর পার্ট টাইম কাজ ছিল। ফুল টাইম কাজ হিসেবে সে এবং তার বড় ভাই একটা কফি শপ চালাতো। তো ইয়েজে গেওনোর বড় ভাইয়ের সাথে কফি শপে চলে যায়। একজন কাস্টমার আসছে দেখে ইয়েজে তার দিকে মুখ ফেরাতেই স্তব্ধ হয়ে যায়, কারণ এই মেয়েটা হলো যিশু, যে ইয়েজের প্রেমিকা ছিল। যিশুর সাথে তার এভাবে দেখা হয়ে যাবে সে কল্পনাও করেনি। যিশুকে দেখে ইয়েজের সেই দিনটার কথা মনে পড়ে যায় যেদিন তাদের প্রথমবার দেখা হয়েছিল। তো যিশু এসে এক কাপ সিলেটি চা পাতার চা চেয়ে একটা টেবিলে গিয়ে বসে পড়ে। যিশুকে দেখার পরে ইয়েজের ঘোর কাটছিলই না। তাকে চা দেওয়ার সময়ে ইয়েজের হাত অটোমেটিক কাঁপতে শুরু করে। এটা খেয়াল করে গেওনোর বড় ভাই বলে সে মেয়েটার প্রেমে পড়ে গেল কিনা। ইয়েজে যিশুর ব্যাপারে জিজ্ঞেস করলে ছেলেটা জানায় সে প্রায় রোজই এখানে এই সময় আসে এবং দোকান বন্ধ হওয়া না পর্যন্ত ল্যাপটপে লেখালেখি করে। ইয়েজে যিশুর নাম সার্চ করলে জানতে পারে যিশুর একটা বই পাবলিশ হয়েছে আর সেটার জন্য সে প্রাইজও পেয়েছে। প্রাইজ পাওয়ার ফটোতে যিশুর হাতে সে একটা খাম দেখতে পায়। এটা মূলত সেই খামটা ছিল যিশু হাত খরচ হিসেবে যেটা ইয়েজেকে দিতে চেয়েছিল। ইয়েজে বুঝতে পারে যিশু নিজের প্রাইজ মানির টাকাটা তাকে দিতে চাইছিল, অথচ ইয়েজে টাকাটা প্রত্যাখ্যান করে ব্রেকআপ করে দিয়েছিল। যিশু যতগুলো ইন্টারভিউ দিয়েছে সব জায়গায় ইয়েজের কথা উল্লেখ করেছে। ইয়েজে দৌড়ে লাইব্রেরিতে গিয়ে যিশুর বইটা বের করে পড়তে শুরু করে। এই বইতে উল্লেখিত অনেক কাহিনী আসলে ইয়েজে এবং যিশুর বাস্তব প্রেক্ষাপটে লেখা। সবকিছু দেখে ইয়েজে কেঁদে ফেলে। মেয়েটা তাকে এত ভালোবাসে, অথচ সে তার কথা না ভেবে বোকার মতো আত্মহত্যা করেছিল। এটা ভেবে ইয়েজের খুব অনুশোচনা হচ্ছিল। তার অনুশোচনা আরও বেড়ে যায় যখন সে জানতে পারে তার মৃত্যুর আগের রাতে যিশু যে ছেলেটার সাথে গাড়ি থেকে নেমেছিল, যাকে দেখে ইয়েজের সন্দেহ হয়েছিল সে ছেলেটা আসলে যিশুর ভাই ছিল। তো সেদিনের মতো দোকান বন্ধের টাইম হয়ে যায়। পরের দিন যিশু আবারও দোকানে আসলে ইয়েজের চায়ের সাথে তার ফেভারিট কেকও দেয়। ইয়েজে বলে সে যিশুর লেখার ফ্যান, এই জন্য কেকটা তার পক্ষ থেকে ট্রিট। ইয়েজের কাছে উপন্যাস লেখার জন্য একটা গল্প আছে, এই বলে সে যিশুর সাথে ভাব জমানোর চেষ্টা করে। যিশু সম্মতি দিলে ইয়েজে তার মৃত্যুর পরের লাইফের ঘটনাগুলো যিশুকে বলতে শুরু করে। কথাগুলো হাস্যকর হলেও ইয়েজে এমনভাবে বলছিল যে যিশুর মনে হচ্ছিল ইয়েজে নিজের ঘটনাই তাকে বলছে। গল্পটা যিশুর বেশ ইন্টারেস্টিং লাগে। তবে ইয়েজে যিশুর কাছে নিজের আসল পরিচয়টা দেয় না। আসল পরিচয় দিয়েই বা লাভ কি? ইয়েজের আত্মা আরেকজনের শরীরে আছে, এরকম অদ্ভুত কথা কেই বা বিশ্বাস করবে?
তো গল্পের অর্ধেক বলা শেষ হবার পরে ইয়েজে যিশুর কাছে একটা অটোগ্রাফ চাইলে যিশু ফাউন্টেন বের করে যখন অটোগ্রাফ দিচ্ছিল তখন তার হাতের পেনটা দেখে ইয়েজে চমকে ওঠে। আসলে লেখিকা হবার আগে যিশু এই পেনটা পছন্দ করেছিল। মরার আগে যিশুকে গিফট দেবার জন্য ইয়েজে পেনটা কিনেও ছিল এবং পেনে যিশুর নামটাও খোদাই করেছিল, কিন্তু তাকে দেওয়ার সুযোগ হয়নি। পরবর্তীতে ইয়েজে মরার পরে তার মায়ের কাছ থেকে যিশু পেনটা পেয়েছিল। পেনটা দেখে ইয়েজের চোখে পানি চলে আসে। সেদিনের পর থেকে যিশু দোকানে আসলেই ইয়েজে গল্প বলার বাহানায় তার টেবিলে বসে পড়ত এবং প্রতিদিন একটু একটু করে মরার পরের জীবনের গল্প শোনাতো। তো এরকম একদিন গল্প শেষ হলে যিশু বাড়ি যাবার জন্য বের হতেই বৃষ্টি শুরু হয়। ইয়েজে ছুটে গিয়ে যিশুকে একটা ছাতা দিয়ে আসে। ইয়েজে দোকানে ফিরে এসে দেখে একজন কাস্টমার গ্লাস ভেঙে ফেলেছে। কাচের টুকরো পরিষ্কার করতে গিয়ে ইয়েজের হাত কেটে যায়। এই সময় বাইরে সে অ্যাম্বুলেন্স এবং পুলিশের গাড়ি যেতে দেখে। একজন কাস্টমারের কাছে সে শুনতে পায় বাইরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা শুনে তার বুকের ভেতরে ছ্যাদ করে ওঠে। সে দৌড়ে ঘটনাস্থলে চলে যায় এবং সে একটু আগে জিনসুকে যে ছাতা দিয়েছিল ঠিক ওই রকম একটা ছাতা রাস্তায় পড়ে থাকতে দেখতে পায়। এবার ইয়েজে অস্থির হয়ে ওঠে এবং লাশটা দেখার জন্য পুলিশের সাথে বাউল শুরু করে। এ সময় সে হঠাৎ অপোজিট সাইডে যিশুকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় এবং শান্ত হয়ে যায়। যিশু ইয়েজেকে সাইডে নিয়ে গিয়ে হাতে ড্রেসিং করে দিয়ে জিজ্ঞেস করে সে ওরকম পাগলামি কেন করলো। ইয়েজে বলে সে ভেবেছিল তার একজন প্রিয় মানুষ হয়তো অ্যাক্সিডেন্ট করেছে। যিশু বলে তার এরকম অস্থিরতা দেখে যিশুর পুরনো কথা মনে পড়ে গিয়েছে। মানে যিশু বলছিল ইয়েজে আত্মহত্যা করার পরে সে হাসপাতালে ছুটে গিয়েছিল, কিন্তু ইয়েজেকে শেষ দেখাটাও সে দেখতে পারেনি। যিশুর কথা শুনে ইয়েজে চুপ করে থাকে। তার বলার মতো ভাষা হারিয়ে গেছে। যাবার সময় যিশু বলে তোমার গল্প শুনে আমার একজন প্রিয় মানুষের কথা মনে পড়ে যাচ্ছে। তাকে আমি খুব মিস করছি, তাই আগামীকাল আমি আর কফি শপে আসতে পারবো না। এই বলে যিশু চলে যায়। পরের দিন যিশু ইয়েজের মেমোরিয়ালে যায়। মেমোরিয়ালের সামনে দাঁড়িয়ে সে নিজের মনে কিছুক্ষণ কথা বলে কান্নাকাটি করে বেরিয়ে যায়। তাকে ফলো করে ইয়েজেও সেখানে এসেছিল। যিশু চলে যাবার পরে ইয়েজেও নিজের মেমোরিয়ালের সামনে দাঁড়ায়। এ সময় হঠাৎ তার মা সেখানে চলে আসে। মায়ের মুখোমুখি হবার সাহস ইয়েজের ছিল না, তাই মাকে দেখেই সে অস্থির হয়ে সেখান থেকে আড়ালে চলে যায়। তার মা মেমোরিয়ালটা পরিষ্কার করার সময়ে আবেগাপ্লুত হয়ে ওয়াশরুমে ছুটে যায় এবং ভেতরে বসে হাউমাউ করে কাঁদতে শুরু করে। মায়ের কান্নার আর্তনাদ ইয়েজের আর সহ্য হচ্ছিল না। সে ছুটে বাইরে চলে আসে এবং নিজের কৃতকর্মের জন্য কাঁদতে শুরু করে। মা এখনো কষ্ট এবং পরিশ্রম করে সংসার চালাচ্ছিল, তাই ইয়েজে জুহুনের উদ্ধার করা টাকাগুলো মাকে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে মায়ের কাছে ইয়েজের পরিচিত একজন পরিচয়ে একটা চিরকুট লেখে। ইয়েজে ক্রিপ্টোকারেন্সি থেকে টাকাগুলো পেয়েছে এমন একটা চিরকুট টাকার ব্যাগের ভেতরে রাখে। ব্যাগটা সে মায়ের বাড়িতে রেখে আসে। রাতে ইয়েজে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে। সে রাস্তা দিয়ে যাচ্ছিল। একটা বিলবোর্ডের ওপরে কাক বসেছিল। কোনো কারণে বিলবোর্ডটা খসে গিয়ে সোজা তার মাথার ওপরে পড়ে এবং সে মরে যায়। এই দুঃস্বপ্নটা দেখার পরে ইয়েজে বেশ বিচলিত হয়ে যায়। সে যে কোনো সময়ে যে কোনো কারণেই মরে যেতে পারে। তার জীবনে আগামীকাল আসবে কিনা কোনো গ্যারান্টি নেই। তাই সে যিশুকে সব সত্য বলে দেবার সিদ্ধান্ত নেয়। পরের দিন যিশু ক্যাফেতে আসলে ইয়েজে তাকে গল্প শোনায়। গল্প শেষ হলে যিশুকে এগিয়ে দেবার বাহানায় সে বাইরে আসে। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে ইয়েজে যিশুকে জানিয়ে দেয় তার গল্পের সব ঘটনা সত্যি, আর সেই ইয়েজে যিশুকে বিশ্বাস করানোর জন্য সে তাদের জীবনের কয়েকটা সুন্দর মুহূর্তের কথাও উল্লেখ করে। ইয়েজের কথা শুনে যিশু স্তব্ধ হয়ে যায়। এভাবে কয়েক মুহূর্ত কেটে যায়। যিশু ভালো মন্দ কোনো রিয়েক্ট করার আগেই একটা অঘটন ঘটে যায়। একটা গাড়ি ছুটে এসে সজোরে দুজনকে দেয়ালের সাথে ঠেসে দেয়। এতে যিশু মুহূর্তেই মারা যায়। ইয়েজেরও তখন প্রাণ যায় যায় অবস্থা, তবে তার চেতনা তখনও ছিল। সে গাড়ি থেকে তেকাং কোম্পানির সিইও পার্ক তেওকে নেমে আসতে দেখে। তার সাথে সেই লয়ারও ছিল। ইয়েজে বুঝতে পারে এই লয়ারের বস তাহলে পার্ক তেও। তেওর কথাতেই লয়ার তেসাংকে ফাঁসিয়েছিল। পার্ক তেও আসলে একজন সাইকো। সে গাড়ি চাপা দিয়ে মানুষ খুন করে আনন্দ পায়। তারই আনন্দের বলি হয়ে যায় ইয়েজে এবং যিশু। ইয়েজে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিল। তখন তেও তার মুখটা চেপে ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। অবশেষে একটা হ্যাপি এন্ডিং এর পর্যায়ে এসেও গেওনোর দেহে থাকা ইয়েজে আবারও মরে যায়, কিন্তু তার কারণে এবার যিশুকেও বলি হতে হয়। নরকের দরজায় জেগে ওঠে ইয়েজে কান্নায় অস্থির হয়ে যায়। যিশুর মৃত্যুটা সে কিছুতেই মানতে পারছিল না। তার মনে হচ্ছিল সব কিছুর জন্য ডেথই দায়ী। তাই সে ছুটে গিয়ে ডেথের রিভলভারটা টেবিল থেকে তুলে নিয়ে ডেথের মাথায় রেখে গুলি চালিয়ে দেয়। তবে কি এবার খেলাটা পাল্টে যাবে? ইয়েজে কি ডেথের অভিশাপ এবং শাস্তি থেকে মুক্তি পাবে, নাকি তার এই অনুচিত কাজের জন্য তাকে আরও বড় শাস্তি পেতে হবে? এইসব প্রশ্নের উত্তর দিতে আমরা এই সিরিজের লাস্ট পর্ব নিয়ে শীঘ্রই ফিরে আসব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।